স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মহিউদ্দিন মধু। অভিবাসী আইন লঙ্ঘনের দায়ে মালয়েশিয়া আটক হয়েছেন ২৯ অভিবাসী, যাদের মধ্যে ২১ জনই বাংলাদেশি। সোমবার সেরেম্বান রাজ্যের একটি কারখানা থেকে তাদের আটক করে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়, তবে এখনও পাওয়া যায়নি আটক বাংলাদেশিদের পরিচয়। জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে লজিস্টিক্স পরিষেবা সংস্থার ওই কারখানায় অভিযান চালায় ইমিগ্রেশন পুলিশ, যেখানে ১২৮ জন অভিবাসীর কাগজ যাচাই বাছাই করা হয়। এ সময় বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে আটক করা হয় তাদের। বাংলাদেশি ছাড়াও এই তালিকায় আছে নেপালের ৮ নাগরিক। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। জাপানে উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। সোমবার রাজধানীর টোকিওর একটি কালচারাল হলে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ফেস্টিভ্যাল জাপান, যাতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ছাড়াও অংশ নেন দেশটির নাগরিকরা। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় আয়োজনের আনুষ্ঠানিকতা। ছিল বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, যাতে মনোমুগ্ধকর পরিবেশনা দিয়ে প্রবাসীদের মাতিয়ে রাখেন শিল্পীরা। এর আগে সদ্য প্রয়াত প্রবাসী সাংস্কৃতিক কর্মী বাবু ঢালির স্মরণে দাঁড়িয়ে ২ মিনিট নীরবতা পালন করা হয়। দীর্ঘ সময় সংগঠনের কার্যক্রম বন্ধ থাকলেও গত বছর বাংলাদেশ কমিউনিটির অন্যতম সদস্য ব্যবসায়ী ইলিয়াস মুন্সির নেতৃত্বে পুনরায় যাত্রা শুরু করে এটি। অনুষ্ঠান শেষে প্রবাসীদের মধ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়। আমরা চাই নতুন নতুন গান নিয়ে এই নতুন প্রজন্মকে আরো উৎসাহিত করা। বাংলাদেশ ফেস্টিভ্যালের মাধ্যমে আমরা বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ঐতিহ্য এগুলাকে জাপানিজ মাঝে কত বেশি তুলে ধরা যায়। মনে হচ্ছে আমরা ছোট একটি বাংলাদেশেই আছি এবং আমরা আজকে অনেক এনজয় করেছি। কর্মরত শ্রমজীবী প্রবাসীদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে মালয়েশিয়ায়। রোববার দেশটির মনোরম পাহাড়ি এলাকা ক্যামেরন হাইল্যান্ডসের একটি মিলনায়তনে প্রবাসী কর্মীদের জন্য এই আয়োজন করে বাংলাদেশ হাইকমিশন, যাতে সভাপতিত্ব করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান। অনুষ্ঠানের শুরুতে প্রবাসী কর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন হাইকমিশনার। পরে তাদের সাথে অংশ নেন মতবিনিময় সভায়। এ সময় শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন তিনি। পাসপোর্ট সহ হাইকমিশনের অন্যান্য সেবা কুয়ালালামপুর থেকে দূরবর্তী ক্যামেরন হাইল্যান্ডসে প্রদানের দাবি জানান প্রবাসীরা। অনুষ্ঠান শেষে শ্রমজীবী প্রবাসীদের হাতে তিনি ঈদ সামগ্রী তুলে দেন হাইকমিশনার। সবশেষে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামী ৮ থেকে ১১ জুলাই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সফরে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী লিও জিয়ানশাও বলেন, এই সফর মাইলফলক তৈরি করবে। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী জানান, ব্রিক্সে যুক্ত হতে চীনের সহযোগিতা চেয়েছে ঢাকা। ৪ দিনের সফরে বাংলাদেশে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানশাও দুপুরে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। আলোচনায় উঠে আসে আগামী মাসের ৮ থেকে ১১ জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফর প্রসঙ্গ, যেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও ঢাকা বেইজিং এর মধ্যে কয়েকটি চুক্তি সই নিয়ে আলোচনা হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে চীন পাশে থাকবে বলেও জানান দেশটির সফররত মন্ত্রী। দ্বিপাক্ষিক বিভিন্ন খাতে বেশ কিছু চুক্তি ও সমঝোতার স্মারক সই করার প্রস্তুতি চলছে প্রধানমন্ত্রীর আসন্ন সফরে। বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করেছি। এছাড়া বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও আমাদের কমিউনিস্ট পার্টির মধ্যে অভিজ্ঞতা বিনিময় বাড়ানো হচ্ছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও রোহিঙ্গা প্রত্যাবর্ষণে বেইজিং ইতিবাচক ভূমিকা রাখবে বলেই আমি মনে করি। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানান, বাণিজ্য ঘাটতি কমানো এবং ব্রিক্সের সদস্য হতে চীনের সহযোগিতা চাওয়া হয়েছে। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে ভূমিকা রাখার কথা পুনর্ব্যক্ত করেছে চীন। যে কোনো ফরম্যাটে ব্রিক্সে যাতে বাংলাদেশের অন্তর্ভুক্তি হয়, সেটি মেম্বার কান্ট্রি অর পার্টনার কান্ট্রি, হোয়াট এভার দ্য ডিসিশন ব্রিক্স টেকস, সেটা নিয়ে আলোচনা করেছি। তাদের সমর্থন সহায়তা কামনা করেছি। চাইনিজ ইনভেস্টমেন্ট যাতে বাংলাদেশে আছে এবং
আরও আসে সে নিয়ে আমরা আলোচনা করেছি। সামনে যে মাননীয় প্রধানমন্ত্রী সফরে যাচ্ছেন সেই সফরে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে সেটি আমরা প্রত্যাশা করেছি এবং সেই সফরের আগে তার আগমনটা আসলে তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে বলেও জানান মন্ত্রী। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে আফ্রিকার দেশ ইসওয়াতিনিতে। দেশটির শাখা আওয়ামী লীগের উদ্যোগে মানজিনি শহরের স্থানীয় একটি রেস্তোরাঁয় করা হয় এই অনুষ্ঠান। সংগঠনের সভাপতি খায়রুল শাহজালালের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক রিপন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব আফ্রিকা আওয়ামী লীগের আহ্বায়ক ডাক্তার লুৎফুর রহমান রূপন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল তানসান। এছাড়াও বক্তব্য দেন সংগঠনের সদস্য মাহফুজ হায়দার সোহেল, ইসওয়াতিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান শিশান, আওয়ামী লীগ নেতা চিরঞ্জীব বড়ুয়া ও মাসুদ রানা। এ সময় উপস্থিত ছিলেন ইসওয়াতিনি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে হাজিদের প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে ১৩০০। রোববার এই তথ্য জানায় সৌদি মন্ত্রণালয়। মৃতদের বেশিরভাগই অবৈধ পন্থায় সৌদি আরব গিয়েছিলেন। এবার পুরো হজ মৌসুম জুড়েই প্রচণ্ড তাপদাহ ছিল মক্কায়। গড় তাপমাত্রা ছিল ৪৫ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াস। এর ফলে হিটস্ট্রোক সহ গরমজনিত নানা অসুস্থতা ছড়িয়ে পড়েছে হাজিদের মাঝে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মৃত হাজিদের ৮৩% অবৈধভাবে হজ পালন করতে গিয়েছিলেন। ফলে অন্যান্য বৈধ অংশগ্রহণকারীদের মতো প্রখর রোদ থেকে বাঁচতে কুলিং সিস্টেম, ঠান্ডা পানি ও ছায়াযুক্ত স্থানে থাকার মতো সেবা পাননি তারা। তীব্র তাপদাহে কোনো রকম ছাউনি ছাড়াই তাদের হাঁটতে হয়েছে দীর্ঘ পথ। এতে মক্কা মদিনার পথেই প্রাণ হারান অনেকে। তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে আবারও প্রকাশ্যে বিরোধিতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গকে এড়িয়ে ঢাকার সাথে কোনো চুক্তি হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তৃণমূল কংগ্রেসের এই নেত্রী। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনার খবর প্রকাশ্যে এলে এক সংবাদ সম্মেলনে এই ক্ষোভ ঝাড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ২১ জুন দুদিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরাবরের মতো এবারও উঠে আসে তিস্তার পানি বন্টন চুক্তির আলোচনা। আলোচনায় বলা হয়, তিস্তা নদী সংরক্ষণ ও ব্যবস্থাপনায় শিগগিরই বাংলাদেশ সফর করবে ভারতীয় কারিগরি দল, যা প্রকাশ্যে আসার পরপরই খোলামেলা বিরোধিতায় নামেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এক সংবাদ সম্মেলনে তিস্তা ও গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। আপনারা করছেন জমি বিক্রি, ওরা করছে বাংলাকে বিক্রি। জলের আরেক নাম জীবন। ওরা জানে না উত্তরবঙ্গের একটা মানুষ আগামী দিন পানীয় জল পাবে না, এবং জল নেই তিস্তায়। গায়ের জোরে ভাবছে নর্থ বেঙ্গল থেকে জিতেছি বলে নর্থ বেঙ্গলের মানুষকে ডিপ্রাইভ করব। রাজ্য সরকারকে না জানিয়ে কেন্দ্রীয় সরকারের চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন মমতা। একতরফাভাবে কোনো পদক্ষেপ নেওয়া হলে গোটা দেশ জুড়ে বড় আন্দোলনের হুমকিও দেন তৃণমূল কংগ্রেসের এই নেত্রী। ইলেকশন হয়, এখনো পর্যন্ত শপথ হলো না এমপিদের, এর মধ্যে বিক্রি করে দিল বাংলার জল না জানিয়ে। এটা দরকার হলে যদি না শোনে একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে কিন্তু বাংলা জুড়ে আন্দোলন চলবে, দেশ জুড়ে চলবে। শুধু তাই নয়, আত্রাই নদীর উপর নির্মিত বাঁধ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মমতা। এ বাঁধের কারণে দক্ষিণ দিনাজপুরের মানুষ পানি পাচ্ছে না বলে দাবি তার। আত্রাই নদীতে আপনারা জানেন বালুরঘাটে, যদিও বালুরঘাটের মানুষেরা ঢেলে ভোট দিয়েছেন বিজেপিকে, দিতেই পারেন, এটা তাদের অধিকার, কিন্তু তারা তো জানেন আত্রাই নদী যেটা থেকে জল আসতো বালুরঘাটের মানুষ পেতেন, দক্ষিণ দিনাজপুরের মানুষ পেতেন, ওখানে বাংলাদেশ চায়নাকে দিয়ে একটা ড্যাম করে টোটালটা বন্ধ করে দিয়েছে। এদিকে রাজ্য সরকারের অংশগ্রহণ ছাড়া তিস্তা ও গঙ্গার পানি বন্টন নিয়ে ঢাকার সাথে আলোচনা মেনে নেওয়া হবে না বলেও মোদীকে চিঠিতে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনিক রহমান, যমুনা নিউজ। যৌথ উদ্যোগে লেবাননের প্রবাসীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস ও জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে নিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী। এতে বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়েছেন দেশটিতে বসবাসরত ২৫০ শতাধিক বাংলাদেশি। এই সেবার পাশাপাশি
প্রবাসীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়। রোববার বৈরুতের ক্লাসিকো স্টেডিয়ামে সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এই কার্যক্রম, যাতে সেবা দেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা সংগ্রামের বিশেষ মেডিকেল টিম। এই সময় উপস্থিত ছিলেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান। আরও উপস্থিত ছিলেন বানৌজা সংগ্রামের ভারপ্রাপ্ত অধিনায়ক কমান্ডার খাজা মাসুম, বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান ও কাউন্সিলর মোহাম্মদ বাকিবিল্লাহ, প্রথম সচিব আনোয়ার হোসেন সহ দূতাবাস ও নৌবাহিনীর কর্মকর্তারা। এখানে আমাদের যে ওষুধ দিচ্ছে, ওষুধগুলো পেয়ে আমরা বাঙালিরা অসহায় বা যারা দুস্থ প্রবাসী আছে তারা অনেক উপকৃত হচ্ছে। এখানে ওষুধ কিনতে গেলে অনেক দাম, সেক্ষেত্রে আমাদের অনেক হেল্প হয়। বাংলায় বুঝেই কইতে পারি, আমাদের সেবা যত্ন ভালো হয়, এই কারণে আমরা মেডিকেল ক্যাম্পে বাংলাদেশি প্রবাসীরা অনেক উপকৃত হচ্ছেন, বিশেষ করে নারী কর্মীরা তাদের যে সমস্যাগুলো তারা সুন্দরভাবে বাংলাতে তুলে ধরতে পারতেছেন। সিলেট অ্যাসোসিয়েশন অব সাউথ আফ্রিকার উদ্যোগে দেশটিতে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা পরবর্তী ঈদ পুনর্মিলনী ও শীতকালীন পিঠা উৎসব। জোহানেসবার্গের স্থানীয় একটি মাঠে আয়োজিত এই উৎসবে অংশ নেন সিলেট সহ বাংলাদেশের নানা অঞ্চলের প্রায় 1000 প্রবাসী। দিনব্যাপী এই অনুষ্ঠানে হরেক রকমের বাংলা খাবার ছাড়াও ছিল খেলাধুলার আয়োজন। দক্ষিণ আফ্রিকা থেকে সহকর্মী নুরুল আলমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শত শত প্রবাসীর পদচারণায় একখণ্ড বাংলাদেশে পরিণত হচ্ছে জোহানেসবার্গের ইউজি হকি ক্লাব। ঈদ পুনর্মিলনী ও শীতকালীন পিঠা উৎসবে যোগ দিতে হাজির হয়েছেন দক্ষিণ আফ্রিকার বিভিন্ন প্রান্তের প্রবাসী বাংলাদেশিরা। বাহারি স্বাদের বাংলা খাবার ছাড়াও বর্ণিল এই আয়োজনের মূল আকর্ষণ 50-এর বেশি ধরনের শীতকালীন বিভিন্ন পিঠা। ছিল শিশু কিশোর সহ নানা বয়সীদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন, যাতে স্বাচ্ছন্দ্যে অংশ নেন প্রবাসীরা। বছরে দেখা যায় এইরকম একটা অনুষ্ঠান হয়, সবাই একসাথে মিলিত হতে পারে, অনেক ভালো লাগে। হ্যাঁ, আমার ভালো লাগছে। এখানে বিরিয়ানি খাইছি, মোমো খাইছি, জি আমরা জাম্পিং ক্যাসেল খাইছি, আমরা বিরিয়ানি খাইছি আর মিমির সাথে খেলছি। খুব ভালো লাগছে, মনে হচ্ছে একদম মাতৃভূমি সিলেটে চলে আসছি। এখানে সিলেটি হাজার হাজার লোক সমবেত হয়েছেন, সবাই খেয়েছে, আনন্দ করতেছে, বিভিন্ন ইভেন্টসের আয়োজন করেছে। তো সব মিলে একটা মিনি বাংলাদেশে এখানে পরিপূর্ণ হয়েছে। এদের পরে এরকম একটা প্রোগ্রাম আসলে আমাদের জন্য অনেক সুন্দর, বা আমরা একটা এনজয় করতেছি বা ভালো লাগতেছে আমাদের কাছে। ঈদ বলে আমাদের কাছে মনে হইতেছে। বিন্দেশের মাটিতে এমন আয়োজন করতে পেরে খুশি দক্ষিণ আফ্রিকার সিলেট অ্যাসোসিয়েশনের আয়োজকরা। আগামী দিনেও প্রবাসীদের মধ্যে এমন মিলন মেলার আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সিলেট অ্যাসোসিয়েশন সাউথ আফ্রিকার পক্ষ থেকে এই পিঠা উৎসব এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অত্যন্ত সুন্দর হয়েছে। দূর দূরান্ত থেকে সিলেটি সহ বিভিন্ন বিভাগ এবং ডিস্ট্রিক্টের লোকজন আজকে উপস্থিত হয়েছেন। আমরা একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা সিলেট অ্যাসোসিয়েশন গঠন করেছি। বিগত 1.5 বছর যাবৎ এই কমিটির কার্যক্রম চলছে। তার ধারাবাহিকতায় এখানে একটা উপদেষ্টা কমিটি হয়েছে এবং একটা আহ্বায়ক কমিটি হয়েছে। সেই কমিটির মাধ্যমে আজকে ঈদ পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান এবং পিঠা উৎসব হয়েছে। রেস্টুরেন্টে আমরা 8-9 রকমের পিঠা বানাইছি, আর বেলপুরি ছিল বাংলাদেশের ঢাকা বিখ্যাত বেলপুরি। 32 আইটেমের পিঠা আছে, ঝিনুক পিঠা, বাবা পুলি, তেলের পিঠা। আমার এখানে ছিল নকশি পিঠা, তেলের পিঠা, গজা পিঠা, দুধ চিতই, তারপর বাবা পিঠা, চিতই পিঠা। জাকজমক আয়োজন ছাড়াও অনুষ্ঠানে আয়োজিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা, যাতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক SM ইসলাম সেরুল। সদস্য সচিব নোমান মাহমুদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এছাড়াও প্রধান বক্তা হিসেবে ছিলেন মুক্তিযোদ্ধা মেরাজ মিয়া। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় জয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। নুরুল আলম, যমুনা নিউজ, দক্ষিণ আফ্রিকা। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।